সীতা তার স্বামী সুরেশ ও তার দুই ছোট ছোট সন্তান পল্টু ও পিঙ্কিকে নিয়ে শ্যামপুর গ্রামে বসবাস করে। সুরেশবাবু দিনমজুরের কাজ করে সংসার চালাতো, যার কারণে তাদের বাড়িতে তেমন একটা সুযোগ সুবিধা ছিল না। ছেলে মেয়েদের জন্য সুরেশ তেমন কিছুই আনতে পারত না। অনেক কষ্ট করে দুটো টাকা জমিয়ে পল্টু আর পিঙ্কিকে স্কুলে ভর্তি করে। সীতা বাড়ির কাজ করেও অনেক সময় বেঁচে যেত বলে এমনই একদিন সুরেশকে বলে, সুরেশ বলছি, তোমার সঙ্গে আমার একটা কথা ছিল। আসলে তুমি তো জানো বাড়ির কাজ আর কি বা আছে, রান্না বান্না দুটো বাচ্চাকে খাইয়ে স্কুলে পাঠানো, এছাড়া তো আর কোনো কাজই করতে হয় না। তাই আমি ভাবছি কি, আমি যদি লোকের বাড়িতে কাজ পাই তাহলে তো সেখান থেকে 2-4 টাকা উপায় হতো, তাই না? তুমি যদি কাজে যাও তাহলে তো পাড়া প্রতিবেশীর লোকেরা সবাই হাসাহাসি করবে। আর তাছাড়া বাচ্চা দুটো বাড়িতে আসলে তাদেরকেও তো দেখাশোনা করতে হবে, আর ওদেরকে স্কুলে রেখে আসা নিয়ে আসা সবই তো তোমাকেই করতে হয়। সেগুলো তাহলে কে করবে? ওহো সুরেশ, তুমি এত চিন্তা করছো কেন? আমাদের 2 সন্তান কি একা যায়? পাড়া প্রতিবেশী থেকে তো আরো অনেক ছোট ছোট বাচ্চারা স্কুলে যায়, তাদের সঙ্গে যাবে আর তাদের সঙ্গেই চলে আসবে। আর তাদেরও তো মা বাবারা আনতে যায়, তাহলে আমাকে আর যেতে হবে না। ওদের দুজনকে বলে দেবো বাকি বাচ্চাদের সাথে ওরাও চলে আসবে। কিন্তু সীতা, ওরা তো বাড়িতে আসলে তোমাকে খুঁজবে, আর ওদেরকে খাবার দাবারও দিতে হবে, তখন তুমি কি করবে? আরে বাবা, কাজ থেকে তো তুমি দুপুর বেলাতে বাড়ি ফেরো, তাহলে তখন তোমরা 3 জন মিলে একসঙ্গে খাবার খেয়ে নিও। আর দেখি না, যদি আমি এই কাছেই কাজ পেয়ে যাই তাহলে তো দুপুরবেলা একবার এসে আমি ওদেরকে খাইয়ে আবার চলে যাব। আচ্ছা ঠিক আছে, তুমি যেটা ভালো মন্দ বুঝবে সেটাই করো। আর হ্যাঁ, আমি তোমার উপর কোনো চাপ দিতে যাব না, আমি যতটুকু পারবো নিজেই চেষ্টা করব। এভাবেই কথাবার্তা বলার পর সুরেশ কাজে বেরিয়ে যায়। তারপর সীতা পল্টু আর পিঙ্কিকে খাবার খাইয়ে স্কুলে রেখে আসে। স্কুলে রেখে আসার পর বাড়ির রান্নাবান্না আর বাকি সমস্ত কাজ মিটিয়ে ফেলে। তারপর একটা কাজের সন্ধানে বার হয়। রাস্তায় যেতে যেতে সীতা মনে মনে ভাবতে থাকে, আমাকে কোনো গরিব বাড়িতে কাজ খুঁজলে হবে না, ধনী বড়লোক বাড়িতে কাজ খুঁজতে হবে। কারণ ধনী লোকরাই কাজের লোক রাখে, আমাদের মতো গরিব লোকেরা কি আর কাজের লোক রাখবে? তাদের কাছে তো খাবার মতো পয়সাই থাকে না, আর কাজের লোক তো দূরের কথা। ওই তো, ওই সামনে একটা বাড়ি দেখা যাচ্ছে। যাক, তাহলে কাছাকাছির মধ্যে একটা কাজ পাওয়া যাবে। দেখি একবার দরজার বেলটা বাজিয়ে দেখি। এই বলে সীতা দরজার কলিং বেলটা বাজায়। ভেতর থেকে একজন ভদ্রমহিলা বেরিয়ে আসে। ভদ্রমহিলার নাম ছিল টিনা। সে ছিল অত বড় ধনী বাড়ির মালকিন। হ্যাঁ বলুন, কাকে চাই? আপনি কি কাউকে খুঁজছেন? না না, আসলে ম্যাডাম, আমার একটা কাজের খুব প্রয়োজন। আমাকে কিছু কাজ দেবেন আপনার বাড়িতে? যদি আপনি ছোটখাটো কিছু কাজ দিয়ে দেন তাহলে আমার অনেকটা সাহায্য হয়ে যায়। আমার বাড়িতে দুটো ছোট ছোট সন্তান আছে, তাদের মুখে ভালো মন্দ কিছু খাবার তুলে দিতে পারি না, তাই নিজেই কাজের সন্ধানে বেরিয়ে পড়লাম। ও আচ্ছা আচ্ছা, সবই বুঝতে পেরেছি। আপনার স্বামী কি করে? আসলে ম্যাডাম, আমার স্বামী দিনমজুরের কাজ করে যা টাকা রোজগার হয় তা দিয়ে যেমন হোক করে খালি সংসারটুকুই চলে। তাই আমি ভাবলাম লোকের বাড়িতে কাজ করলে হয়তো আরো 2-4 টাকা এগিয়ে আসবে, তাই কাজের সন্ধানে বেরিয়ে পড়লাম। আপনি কি দয়া করে আমাকে কিছু কাজ দিতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, কাজ তো দিতেই পারি। আসলে আমার বাড়িতে তো কাজের লোকের প্রয়োজন ছিল, অনেকদিন ধরেই খোঁজাখুঁজি করছি কিন্তু পাচ্ছি না। যাক, আপনাকে পেয়ে তাহলে আমার অনেক ভালোই হলো। আসুন আসুন, ভিতরে আসুন, আমি আপনাকে সবটা বুঝিয়ে দিচ্ছি। এই বলে টিনা তাকে বাড়ির ভিতরে নিয়ে যায় এবং বাড়ির সমস্ত কাজ বুঝিয়ে দিতে থাকে। এই দেখুন, এটা হলো আমাদের রান্নাঘর। এখানেই আপনাকে রান্নাবান্না করতে হবে, আর আপনি এখানেই সবকিছু মাল মশলা পেয়ে যাবেন। এখানে আপনার কোনো রকমেরই অসুবিধা হবে না। আর হ্যাঁ, আমার ছেলেমেয়ের জন্য একটু সময়ে খাবারটা বানাতে হবে, কারণ ওরা আবার খেয়ে স্কুলে যাবে তো। আর আমার স্বামী, ও তো অফিসে যাবে, সেই কারণে আপনাকে সময়ের একটু আগেই আসতে হবে। ম্যাডাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি আমাকে আপনার নিজের বাড়িতে কাজ দিলেন। সত্যি এই কাজটা পেয়ে আমি অনেক খুশি হয়েছি, আর হয়তো আমাদের কোনো সমস্যাও থাকবে না। ম্যাডাম, তাহলে কাল থেকে আমি কাজে চলে আসি? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, আপনি কাল থেকেই কাজে চলে আসবেন। কথাবার্তা বলার পর সে নিজের বাড়িতে ফিরে আসে। সীতা খুবই খুশি হয়েছিল টিনা ম্যাডামের বাড়িতে কাজ পেয়ে, আর ওদিকে টিনা ম্যাডামও অনেক খুশি হয়েছিল নিজের বাড়িতে কাজের লোক পেয়ে যাওয়ার কারণে। এরকম ভাবেই দেখতে দেখতে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। সীতা টিনা ম্যাডামদের বাড়িতে কাজে যেতে শুরু করে দেয়। সময়ের মতো খাবার দাবার আর খুবই মেহনতের সঙ্গে সব কাজ করে ফেলতো। সীতার এত সুন্দর এত ভালো কাজ দেখে টিনা অনেকই প্রশংসা করত, আর মাস গেলে তাকে কয়েকটা টাকা বেশিও দিত, যার কারণে সীতা আরো বেশি খুশি হয়ে যেত। দেখতে দেখতে আরো বেশ কিছুদিন কেটে যায়। একদিন টিনা শপিং মলে গিয়েছিল। সেখান থেকে ফেরার পথে তার 2 সন্তানের জন্য পিৎজা, মোমো, বার্গার কিনে নিয়ে আসে। তারপর টিনা যখন বাড়ি আসে তখন সীতাকে ডাকতে থাকে। সীতা, এই সীতা,
আরে একটু এদিকটা আসো না। আর হ্যাঁ, একটা প্লেট নিয়ে আসবে। ওহো, তোরা একটু চুপ করে বস না, আমি তোদের প্লেটে দিচ্ছি। টিনা ম্যাডামের কথা মতো সীতা টিনা ম্যাডামের সামনে প্লেট নিয়ে এসে হাজির হয়। তখন পিৎজা আর মোমো খাবার জন্য টিনা ম্যাডামের দুই সন্তান কাড়াছেঁড়া করছিল। ওহো ভাই, আমাকে দে, আমি জানি না। মা দেখো না, আমার মোমোটা আমাকে দিচ্ছে না, তুমি দিতে বলো না ওকে। মা মা মোমো খেতে তো আমিও পছন্দ করি, তাহলে আমি আগে খাবো, আমাকে দিতে হবে। আর ওকে পিৎজা আর বার্গারটা খেতে বলো। না, আমি মোমোটাই খাবো, আমি মোমো খেতে খুব ভালোবাসি, তাই আমি মোমোই খাবো, তুই চুপ করে দে আমাকে। এরকম ভাবে টিনা ম্যাডামের দুই সন্তান ঝগড়া ঝামেলা করছিল। সীতা তাদের দুজনকে ভাগ করে দেয়। তখন তার দুই বাচ্চা চুপ করে সেটা খেয়ে নেয়। সেটা দেখে টিনা বলে, সত্যি বলতে কি জানেন, আমি তো এদের দুজনকে নিয়ে আর পারিই না। কার কখন কি খাবার ইচ্ছা যায় সেটাই তো বুঝতে পারি না। ওহো যাক, ভাগ্যিস আজ আপনি ছিলেন, আজকের মতো তাহলে বাঁচা গেল। আচ্ছা ওদের বাদ দিন, এবারে আপনি একটু খেয়ে দেখুন কেমন লাগে। ম্যাডাম, আপনি একই বলছেন? আপনি তো আপনাদের নিজেদের জন্য এনেছেন, আর এটা আপনি আমাকে দিচ্ছেন? না না না, আমি এটা কোনোভাবেই খেতে পারি না, আর তাছাড়া এসব আমরা খাইও না, কেমন খেতে তাও জানি না। হ্যাঁ জানি তো, তাই জন্যই তো আপনাকে খেতে বলছি। নিন দেখুন, একটু খেয়ে দেখুন কেমন লাগে। এই বলে টিনা সীতাকে 2 পিস মোমো দেয়। মোমো খেয়ে সীতার খুবই ভালো লেগে যায়। তারপর সে অনেক প্রশংসা করতে থাকে। এরকম ভাবেই দেখতে দেখতে রাত্রিবেলায় সীতা সব কাজ মিটিয়ে দিয়ে বাড়িতে ফিরে আসে। আসার পথে সে মনে মনে ভাবে, সত্যি মোমোটা খুব সুন্দর ছিল, এরকম সুস্বাদু খাবার পাওয়া যায় এটা তো আগে জানতামই না। আমার যদি 2 সন্তান এই মোমো খেত তাহলে ওরা ভুলতেই পারতো না, সবসময় আমার কাছ থেকে চাইতো। আমিও একদিন ওদেরকে এরকম টেস্টি মোমো বানিয়ে খাওয়াবো। কালকে ম্যাডামের কাছ থেকে জিজ্ঞাসা করে নেব কেমন ভাবে মোমো তৈরি করে। এইসবই ভাবনা চিন্তা করতে করতে সীতা বাড়ি পৌঁছে যায়। তারপর নিজের বাড়িতে এসে বাচ্চাদেরকে এবং সুরেশকে খাবার খাইয়ে নিজে খেয়ে ঘুমিয়ে পড়ে। দেখতে দেখতে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। সীতা টিনা ম্যাডামের কাছ থেকে মোমো বানানোর রেসিপিটা খুব ভালোভাবেই বুঝে নেয়। তারপর সে একবার বাড়িতে চেষ্টা করে। হাতে টাকা পেতে বাচ্চাগুলোর জন্য মোমো কিনে নিয়ে যাবে বলে ঠিক করে। 1 প্লেট মোমো কিনে সীতা তার বাচ্চাদের জন্য নিয়ে যায়। পল্টু আর পিঙ্কি মোমো খেয়ে অনেকই নাম করতে থাকে। মা, তুমি এরকম মোমো কোথা থেকে কিনে নিয়ে আসলে? এটা তো অনেক সুস্বাদু খেতে। আচ্ছা মা, তুমি এরকম মোমো বানাতে পারবে না? বাড়িতে যদি এরকম মোমো রোজ খেতে পেতাম তাহলে খুব মজা হতো। এভাবেই পিঙ্কি আর বল্টু তার মাকে বলতে থাকে। এসব কথাবার্তা বলতে বলতে তারা তাদের খাওয়া দাওয়া শেষ করে। আর এরকমই ভাবে দেখতে দেখতে আরো বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। একদিন সীতা কাজে যায়। তখন খুবই দুঃখী মনে টিনা ম্যাডাম সীতাকে বলে, সীতা, আসলে এই কথাটা কিভাবে বলবো আমি বুঝতে পারছি না। কি বলুন তো, আসলে কথাটা হলো এটাই যে আমার স্বামীর শহরে পোস্টিং হয়ে গেছে। আসলে ওখানের অফিসে যেতে হবে তো, তাই আমরা এখানে আর থাকবো না, আমরা এবারে শহরে চলে যাব। তুমি একটা অন্য কাজ খুঁজে নিও। টিনার মুখে এরকম কথা শুনে সীতা চমকে ওঠে। চমকে উঠলেও তার কোনো কিছু করার ছিল না, আর বলার মতো কিছু ছিল না। সেদিন শেষবারের মতো কাজ করে টিনা ম্যাডামের থেকে টাকা নিয়ে বাড়ি ফিরে আসে। তারপর হাতে টাকা পেয়ে বাচ্চাগুলো মোমো খেতে চায়। সন্ধ্যাবেলা যখন সুরেশ 2 সন্তানকে নিয়ে বাজারে যায়, তখন তারা দেখে যে মোমোর দোকানে অনেক ভিড়। তারা দাঁড়িয়ে থেকে থেকে বাড়ি ফিরে আসে। তখন সুরেশ সীতাকে বলে, সীতা, জানো তো আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আজকে আমরা যখন মোমোর দোকানে গেলাম তখন দেখলাম প্রচন্ড পরিমাণে ভিড় হয়েছে। আমার তো মনে হচ্ছিল যে সব খরিদ্দার মোমোওয়ালার কাছে ঘিরে ধরেছে। আচ্ছা, তুমি কি মোমো বানাতে পারবে না? সেবারে তো বাচ্চাদের জন্য কত সুন্দর মোমো বানালে। আর হ্যাঁ, মোমো বানালে হবে না, আমাদের একটু অন্য ধরনের মোমো বানাতে হবে, তবেই সব লোক আকর্ষিত হবে আমাদের কাছে মোমো খেতে। সুরেশ, আমিও তো এই কথাটাই ভাবছিলাম। ম্যাডাম আমাকে কিছু টাকা দিয়েছে, সেই টাকা দিয়ে আমি ভেবেই রেখেছি মোমো তৈরির সব জিনিসপত্র মাল মশলা বাজার থেকে কিনে নিয়ে আসবো। শোনো না, তুমি একটা শুধু ঠেলা গাড়ির ব্যবস্থা করে দাও, তারপরে আমি অন্য রকমের মোমো বানাবো, কুরকুরে মোমো বানাবো, আর বাজারে নিয়ে গিয়ে সেই কুরকুরে মোমো বিক্রি করব। মা বাবার মুখে এই কথা শুনে বাচ্চারা অনেক খুশি হয়ে যায়। তখনই তাদের জিভে জল চলে আসে। কথাবার্তা বলার পর রাত্রিবেলা খাওয়া দাওয়া শেষ করে তারা ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে সীতার কথা মতো সুরেশ একটা ঠেলা গাড়ির ব্যবস্থা করে। তারপর সীতা মাল মশলা কিনে রেডি করে সন্ধ্যাবেলায় বেরিয়ে পড়ে কুরকুরে মোমো বিক্রি করতে। কুরকুরে মোমো নাম শুনেই সকলেই টেস্ট করার জন্য এগিয়ে আসে। সেদিন তাদের খুব ভালো টাকা ইনকাম হয়ে যায়।
একবার যে খেয়েছে সে রোজই সুরেশ আর সীতার ঠেলাগাড়ির সামনে কুরকুরে মোমো খেতে আসতো। খাবার জন্য লাইনও দিতে হতো। আর এভাবেই আস্তে আস্তে তাদের দিন ফিরে আসে। তাদের হাতে টাকা পয়সা আসতে থাকে আর কুরকুরে মোমোর নাম চারিদিকে ছড়িয়ে পড়ে। এভাবেই তারা হাসি খুশিতে দিন কাটাতে থাকে। পায়েল শ্যামপুর গ্রামে বাবা মাকে ছাড়া একাকী জীবনযাপন করত। পায়েলের বাবা মা অ্যাক্সিডেন্টে মারা যান। পায়েল তখন থেকে অনাথ গরিব বাচ্চাদের মতো এখানে ওখানে কাজ করে নিজের পেটের দায়টুকু মেটাতো। কিন্তু পায়েলের ভাগ্য একদিন খুলে গেল। এ কি হঠাৎ করে একটা মেয়ে আমার গাড়ির সামনে এসে মাথা ঘুরে পড়ে গেল? কি কাণ্ড দেখো না! কি করি এখন? এই যে শুনছেন কেউ, প্লিজ আমাকে একটু হেল্প করবেন, দয়া করে কেউ আমাকে একটু সাহায্য করুন। এই মেয়েটা আমার গাড়ির সামনে মাথা ঘুরে পড়ে গেছে, আপনারা একটু সাহায্য করুন প্লিজ। মনোজের কথা শুনে সবাই চারিদিক থেকে ছুটে আসে ও পায়েলকে ডক্টরের কাছে নিয়ে যায়। সেরকম কিছুই না, একটু দুর্বলের কারণে মাথাটা ঘুরে পড়ে গেছে। আমি কিছু ওষুধ দিয়ে দিচ্ছি, এগুলো টাইম মতো খাইয়ে দেবেন। আর এখন আপনারা নিশ্চিন্তে বাড়িতে নিয়ে যেতে পারেন পেশেন্টকে। এই যে তোমার বাড়ি কোথায়? আর তুমি এইভাবেই বা রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলে কেন? তোমার শরীর খারাপ ছিল? চলো আমি তোমাকে বাড়ি পৌঁছে দিই। না, আমি একাই চলে যাব, আপনাকে অত কষ্ট করতে হবে না। আপনি যে আমাকে এতটুকু সাহায্য করেছেন এটাই অনেক। আমি এখন ঠিক আছি, আমি চলে যেতে পারবো। একা যেতে পারবে বললেই হলো? তুমি এখন দুর্বল আছো, চলো আমি তোমাকে বরং বাড়িটা পৌঁছেই দিই। পায়েলকে বাড়ি ছাড়তে গিয়ে মনোজ পায়েলের বাড়িতে গিয়ে অবাক হয়ে যায়। একটি ছোট্ট কুঁড়ে ঘরে মেঝেতে একটি মাদুর পাতা আছে। সেখানেই মনে হয় পায়েল ঘুমায়। ঘরে সেরকম কিছুই জিনিসপত্র ছিল না। দেখছেন তো আমাদের কুঁড়ে ঘর, আমার বাবা মা কেউই নেই, আমি এখানে একাই থাকি। যেভাবে হোক আমার দিন চলে যায়, আমার দয়া মায়া করার কেউই নেই। পায়েলের কথা শুনে মনোজের হৃদয়টা নরম হয়ে যায়। সে পায়েলকে বিয়ে করার প্রতিশ্রুতি দেয়। পায়েল, আমি তোমাকে বিয়ে করতে চাই, তোমার একা জীবনে আমি সঙ্গী হতে চাই। এইভাবে কি একটা মেয়ে সারা জীবন একা থাকতে পারে? তাই আমি ভাবছি তোমাকে আমি বিয়ে করে আমার বাড়িতে নিয়ে চলে যাব। মনোজ পায়েলকে বিয়ে করে নিয়ে বাড়িতে হাজির হলে পায়েলের বড় যা মনীষা ও শাশুড়ি কাজল অবাক হয়ে যায় এবং বলেন, হ্যাঁ রে বাবা মনোজ, কোথা থেকে কালো পেতনিকে ধরে আনলি? দেখে মনে হচ্ছে প্রচুর দারিদ্র, ভালো গায়ে একটা জামাও নেই। তাই তো, কোথা থেকে ধরে আনলে? তুমি বিয়ে করেছো নাকি? কপালে সিঁদুর রয়েছে যে, মেয়েটাকে কোথা থেকে পেলে? এইরকম একটা ভিখিরির মতো মেয়ে তোমার যোগ্য হয়েছে? মা, বৌদি, তোমরা একটু শান্ত হও। পরিস্থিতি এমন ছিল যে আমি দেখে থাকতে পারলাম না। দয়া করে তোমরা ওকে বরণ করে ঘরে তুলে নাও। কাজল দেবী মনে মনে না চাইলেও ছেলের জন্য বাধ্য হয়ে পায়েলকে ঘরে তুলে নেয় এবং পরের দিন থেকে তার উপর অত্যাচার শুরু হয়। যেহেতু পায়েল গরিব, দেখতেও ভালো না, তাই তার শাশুড়ি আর যা দুজনেই কেউই মেনে নিতে পারেনি। এই মেয়ে শোনো, আমার জন্য আর মায়ের জন্য ভালো করে খাবার বানিয়ে নিয়ে এসো তো। আমরা এখানে বসে টিভি দেখছি এখন। কালো কুৎসিত কোথাকার, তোর থেকে আমাদের বাড়ির কাজের লোক অনেক ভালো। আচ্ছা ঠিক আছে দিদি, আমি যাচ্ছি, আপনাদের জন্য জল খাবার বানিয়ে নিয়ে আসছি। বড়জার কথায় পায়েল একটু দুঃখ পেলেও কিন্তু কিছু করার ছিল না। তাকে সবার সঙ্গে মানিয়ে নিতেই হতো। যেহেতু সে গরিব, দেখতেও কালো, তাই নানান ধরনের কথা তাকে শুনতে হয়। এরপর কিছুক্ষণের মধ্যে পায়েল তাদের জন্য খাবার নিয়ে আসে এবং বলে, এই নিন, আপনাদের খাবার রেডি হয়ে গেছে, টেবিলে চলে আসুন, সবাই মিলে একসঙ্গে খেয়ে নিন। পায়েল তাদের সঙ্গে টেবিলে বসতে গেলে মনীষা পায়েলকে অপমান করে এবং বলে, এই তুমি আমাদের সঙ্গে বসবে না। তুমি যদি বসো তাহলে আমরা কেউই খাবো না। আমাদের খাওয়া হয়ে যাক, তারপর তুমি খাবে। বড় বৌমা ঠিকই বলেছে, আগে আমরা খেয়ে নিই, আমার ছেলেদেরও খাওয়া হোক, তারপর তুমি খাবে। তুমি চুপ করে এখন এখানে দাঁড়িয়ে থাকো। পায়েল তার শাশুড়ির কথা মতোই সেখানে চুপ করে দাঁড়িয়ে থাকে এবং নিচের অপমান সহ্য করে। বাড়িতে কেউ পায়েলকে দেখতে পারতো না, শুধুমাত্র মনোজই ছিল তার আপনজন। মা বৌদির ব্যবহারে মনোজ প্রতিবাদ করত এবং পায়েলকে বোঝাতো। আর মনোজের একমাত্র দাদা সে সবসময় ব্যবসা নিয়েই থাকতো, বাড়ির কথায় বেশি গুরুত্ব দিত না। এরপর মনোজ বলে, পায়েল, একটু সময় লাগবে, দেখবে সব ঠিক হয়ে যাবে। তখন ওরাই তোমাকে কত ভালোবাসবে দেখবে। আসলে আমাদের বিয়েটা তাড়াতাড়ি হয়ে গেছে তো, তাই ওরা এখনো মেনে নিতেই পারছে না। না না, তুমি ওসব নিয়ে ভেবো না, আমি কিছু মনে করিনি।
আর ঠিকই তো বলেছে, আমি গরিব, দেখতেও ভালো না, তাই ওনাদের সঙ্গে মানাবে কি করে বলো? ঠিক আছে, তুমি ভেবো না, যাও, তুমি অফিসে যাও। মনোজ পায়েলের কথা মতো অফিসে বেরিয়ে গেলে রাস্তায় মনোজের গাড়ির সঙ্গে একটি ট্রাকের অ্যাক্সিডেন্ট হয় এবং মনোজ সঙ্গে সঙ্গে মারা যায়। এই অলক্ষণে মেয়ে আমার ছেলের জীবনে এসে আমার ছেলের জীবনটাকে শেষ করে দিল। আজ আমার ছেলের এত বড় দুর্ঘটনা হয়েছে শুধু এই কালমুখী মেয়ের জন্য, আর ওর জন্য আমার ছেড়ে পৃথিবী থেকে চলে গেল। মা, এই অলক্ষণী মেয়েকে এখনই ঘাট ধরে বের করে দিন। তুমি একদম এখানে আর থাকবে না, তোমার আর এখানে কোনো জায়গা নেই, আর তোমার জন্য আমাদের বাড়ির এত ক্ষতি হয়েছে, বেরিয়ে যাও এখান থেকে। শাশুড়ি আর যা মিলে পায়েলকে ঘাড় ধরে বের করে দেয়। বাড়ি থেকে বেরিয়ে পায়েল কোথায় যাবে কিছুই বুঝতে পারছিল না। এরপর পায়েল রাস্তার এদিকে ওদিকে ঘুরতে থাকে। খাওয়া দাওয়া না করায় মাথা ঘুরে পড়ে যায়। এদিকে এক বুড়ি মাসিমা পায়েলের মুখে হাতে জল দিয়ে পায়েলের জ্ঞান ফেরায়। এরপর তিনি বলেন, হ্যাঁ রে মা, তোকে দেখে মনে হচ্ছে তোর কিছুই খাওয়া হয়নি। আয়, আমার বাড়িতে আয়, কিছু খাবার খাবি, আয়, এই সামনেই আমার বাড়ি। না মাসিমা, আমি যাব না, আমি ঠিক আছি এখানে, আমি এবার যেতে পারবো। আমি তোর হাত দেখে বুঝেছি তুই মা হতে চলেছিস। এই অবস্থায় না খেয়ে কোথায় যাবি? আমার এই পৃথিবীতে কেউ নেই, এই অবস্থায় আমি কোথায় যাব ভেবে পাচ্ছি না। আর তোমার কাছেই বা কেমন করে থাকবো? আমি তো কিছুই উপার্জন করি না, তোমার ঘাড়ে বসে আমি কি করে খাবো বলো মাসিমা? এভাবেই রাস্তার ধারে পায়েল বসেছিল এবং সে দেখতে পায় একটি সবজিওয়ালা তার পচা গলা পেঁয়াজগুলোকে ফেলে দিচ্ছে। পায়েল তখন সবজিওয়ালার কাছে গিয়ে বলে, দাদা, এই পেঁয়াজগুলো আমি নেব? তুমি তো সব ফেলে দিচ্ছ, তোমার তো কোনো কাজে লাগবে না, আমাকে দিয়ে দাও না এগুলো। ঠিক আছে, নিয়ে যাও, এমনিতেই এগুলো আমার কাজে লাগবে না, সেই ফেলে দেব, তোমার যদি কাজে লাগে তুমি নিয়ে যাও। পায়েল পেঁয়াজগুলো নিয়ে মাসিমার সঙ্গে বাড়ি আসে এবং মাসিমাকে বলে, মাসিমা, আমি কি পরোটা বানাতে পারি? এইগুলো দিয়ে যদি আমি পরোটা বানিয়ে বিক্রি করি তাহলে কিছু টাকা রোজগার করতে পারবো, আর তাতে আমার বাচ্চার জন্য ভালো ডাক্তারও দেখাতে পারবো, আর আমরাও ভালোভাবে খেয়ে পরে বাঁচতে পারবো। বাড়িতে যেটুকু আটা আছে সেটুকু দিয়ে আজকের দিনটা শুরু করে দে, বাকিটা আমি দেখছি। ঠিক আছে মাসিমা, আমি এর মধ্যে থেকে পেঁয়াজগুলো কিছু বেছে নিই, যেগুলো একদম পচা সেগুলোকে মাটিতে পুঁতে দিলে তা থেকে আবার নতুন পেঁয়াজ গাছ জন্মাবে, তাতে করে আমাদের আরো আয় বাড়বে। পায়েলের কথা মতো পচাগোলা পেঁয়াজগুলো বাদ দিয়ে দেয় এবং সেই বাদ দেওয়া পেঁয়াজগুলো মাসিমা মাটিতে পুঁতে দেয়। আর এদিকে পায়েল পেঁয়াজ পরোটা বানিয়ে ঠেলা গাড়ি করে রাস্তার ধারে রোদে দাঁড়িয়ে আচারের সঙ্গে বিক্রি করতে থাকে। গরম গরম পরোটা, এমন পরোটা আগে কখনো খাননি, খেয়ে যান, নিয়ে যান, মাত্র 10 টাকায় পাবেন গরম গরম পেঁয়াজ পরোটা। রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে এভাবেই সারাদিন কেটে যায়, কিন্তু একটিও খরিদ্দার আসে না। এরপর পায়েলের মন ভেঙে যায়। তখন পায়েল বলে, যদি পরোটার দাম একটু কমিয়ে দেওয়া যায় তাহলে হয়তো খরিদ্দার আসতে পারে। পরোটা চাই, পরোটা, 10 টাকায় দুটো পরোটা, তাড়াতাড়ি নিয়ে যান, সুস্বাদু পরোটা। রাস্তায় যাওয়া ব্যক্তিরা পায়েলের ডাক শুনে একে একে করে পরোটা খেতে আসে এবং পরোটার স্বাদ দেখে তার দোকানে ভিড় বাড়তেই থাকে। এভাবেই পায়েলের বেচা বিক্রি বেশ ভালোই হতে থাকে। এখন পায়েল বড় বড় বিয়ে বাড়ির অর্ডারও পায়। এভাবে আস্তে আস্তে পায়েল একদিন বড় একটি ধাবা কিনে নেয় এবং সেখানে পায়েল ও তার মাসিমা মিলে পেঁয়াজ পরোটা বিক্রি করতে থাকে। দেখতে দেখতে পায়েলের ডেলিভারির সময় হয়ে আসে। ডেলিভারির সময় হয়ে এলো, এভাবে হোটেলটা যদি আমি ছেড়ে দিয়ে চলে যাই তাহলে মাসিমা একা সামলাতে পারবে না, আর আমার হোটেলটাও বন্ধ হয়ে যেতে পারে। এত রানিং হোটেল, আমি কিছুতেই এটাকে বন্ধ হতে দিতে পারি না। একটা বিশ্বস্ত লোক হলে তাহলে আমি নিশ্চিন্ত হসপিটালে অ্যাডমিট হতে পারতাম। এভাবেই পায়েল বলতে বলতে একটা বুড়ি ছেঁড়া ফাটা কাপড় পরে পায়েলের ধাবায় ঢুকে আসে। এরপর পায়েল তাকে দেখে বলে, আরে মা, আপনি, আপনার এরকম অবস্থা কি করে হলো? আসুন বসুন, মনে হচ্ছে অনেকদিন কিছু খাননি, এত নোংরা কাপড় চোপড়। পায়েল, আমি তোমার উপরে খুব অন্যায় করেছি। আমার লক্ষ্মীর মতো বৌমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। আজ বড় বৌমার জন্য আমার এই দশা। তোমাকে বের করে দেওয়ার পর বড় বৌমা আমাকে দিয়ে সংসারের সমস্ত কাজ করায়। সে তো দুবেলা দুমুঠো খেতে পর্যন্ত দেয় না। আজ তুমি এত বড় হোটেলের মালিক হয়েছো, আমি খুবই খুশি হয়েছি মা তোমার সাফল্য দেখে।
বেশ মা, আপনি যখন এসেছেন আপনাকে পেয়ে আমি নিশ্চিন্ত হলাম। এই হলো মাসিমা। আমি মাসিমার সঙ্গেই থাকি, আর এই মাসিমার জন্যই আমি এত বড় হয়েছি। আজ থেকে মাসিমা আর তুমি আমার হোটেল সামলাবে। আমার ডেলিভারির সময় হয়ে এসেছে, আমাকে অ্যাডমিট হতে হবে। এরপর পায়েল তার শাশুড়ি ও মাসিমার হাত হোটেলের দায়িত্ব দিয়ে হসপিটালে অ্যাডমিট হয়ে যায় এবং কিছুদিনের মধ্যেই সে একটি ফুটফুটে ছেলের জন্ম দেয়। তাই দেখে সবাই খুশিতে আত্মহারা হয়ে যায়। এমনই সময় হসপিটালে মনীষা আসে এবং বলে, পায়েল, আমাকে ক্ষমা করে দাও। তোমার উপরে অনেক অত্যাচার করেছি। আমার বোনের মতো তুমি, তোমাকে আমি কখনো ভালোভাবে থাকতে দিইনি। তার ফলে আজ আমি পস্তাচ্ছি। তোমার দাদার সব বিজনেস ঘরবাড়ি নিলাম হয়ে গেছে। সবই আমার কর্মফলের জন্য হয়েছে এসব। আমাকে ক্ষমা করে দাও পায়েল। তোমার মন ভালো ছিল বলে তুমি এত বড় সাকসেস হতে পেরেছো। দিদি, তুমি আমার থেকে অনেক বড়, এভাবে ক্ষমা চেও না। বড়রা ছোটদেরকে আশীর্বাদ করে। তুমি আমাকে আশীর্বাদ করো, আমি যেন তোমাদের সবাইকে নিয়ে একসঙ্গে থাকতে পারি। এরপর থেকে তারা সবাই মিলে একসঙ্গে মাসিমাকে নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।